দাদার কথায় সেই জিন দুটো দাদাকে আবারও সতর্ক করে দিয়ে বললেন, আরেকবার ভেবে দেখুন, বড় ধরনের বিপদ কিন্তু হতে পারে। কিন্তু দাদা পরীর মায়ায় এমনভাবে পড়েছিলেন যে সেখান থেকে আর বের হতে পারে না। দাদা জিন দুটোকে হুকুম করেন। দাদার কথায় সেই জিন দুটো সেদিন রাতের বেলা পরী ছোট ছেলেটাকে ধরে নিয়ে আসে। পরী ছেলেকে ধরে নিয়ে আসার পর কিছুক্ষণের মধ্যে পরী চলে আসে জলিল দাদার কাছে। পরী এসে জলিল দাদার দিকে গরম হয়ে ভয়ঙ্করভাবে বলেন, কবিরাজ, তোর কি জানের মায়া নেই? তোর সাহস কত বড় আমার ছেলেকে ধরে নিয়ে আসার? তুই কি তোর সাথে থাকা জিনদের মুখে আমার কথা শুনিসনি? জানিস না আমি কে? আমি এখানে বেশি কথা বলতে আসিনি, শুধু একটাই কথা বলবো, আমার ছেলেকে এখনই ছেড়ে দে, নইলে তোকে সহ তোর পরিবারের সবাইকে মেরে ফেলবো। পরীর কথায় জলিল দাদা পরীর দিকে তাকিয়ে বলে ওঠেন, তোমার ছেলেকে ফিরিয়ে দেওয়াতে তুমি যদি খুশি থাকো তাহলে সেটাই করব। এই নাও, তোমার ছেলেকে নিয়ে যাও। দাদার কথায় পরী যখন তার ছেলের হাত ধরে তাকে নিয়ে যাবে, তখন দূরত জলিল দাদা ওই যে ভারতের আসামের তার গুরুতান্ত্রিক একটা বিশেষ গাছের শিকড় দিয়েছিল, ওই শিকড়টা পরীর শরীরে চেপে ধরে। আর তখনই পরী ছটফট করতে থাকে আর তার শক্তি কমে যায়। পরীর শক্তি কমে যাওয়ায় জলিল দাদা তার সাথে থাকা জিন দুটোর সাহায্যে পরীকে বন্দী করে তাকে বশ করে ফেলেন। পরী জলিল দাদার কাছে বন্দী হবার পর দাদা বললেন, বেঈমান, আমার সাথে বেঈমানি করলি তাই না? আমাকে ছেড়ে দে, আমার ছোট দুটো বাচ্চা আছে। পরীর কথায় জলিল দাদা হেসে বললেন, খুব তো শক্তির ক্ষমতা দেখালে, এখন কি হলো? সত্যি বলতে তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে এত সহজে ছাড়ছি না। আমি তোমার ছেলেকে মুক্ত করে দিলাম, এখন থেকে তুমি আর তোমার ছেলেমেয়েরা দেখা করতে পারবা না। জলিল দাদার কথায় পরী অনেক অনুরোধ করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু জলিল দাদা কোনোভাবেই পরীকে ছেড়ে দিতে রাজি হন না, কেননা পরীকে উনি পছন্দ করে। পরীকে বন্ধ করার পর জলিল দাদা অনেক খুশি। উনি তার সাথে থাকা জিন দুটোর পাশাপাশি পরীকেও দিয়েও কাজ করাবেন এটা ভাবেন। জিন দুটোর পাশাপাশি পরীকে দিয়েও কাজ করাবেন এটা ভাবলেন জলিল দাদা। কথা মতো তাই করা হয়। জলিল দাদা পরীকে দিয়েও জিন পরীর সমস্যা সমাধান করতেন। একদিন জলিল দাদার কাছে একজন লোক আসে। উনি এসে বলেন, কবির সাহেব, আমি আসছি একটা সমস্যার জন্য। আমি আমার বাড়ির পাশে একটা পুকুর খনন করি আর সেখানে মাছ চাষ করতে শুরু করি। আমি পুকুরে পোনা মাছ ছেড়ে দেই, কিন্তু কয়েক মাস পর আর পুকুরে কোনো মাছ পাই না। এরকম কয়েকবার হয়েছে। আমি মাঝিদের ডেকে জাল টেনেও দেখেছি, কিন্তু পুকুরে কোনো মাছ পাইনি। পুকুরে মাছ না পেয়ে শুরুতে ভেবেছিলাম চোরে মনে হয় রাতে মাছ চুরি করে। এই ভেবে আমি দুজনকে রাতে আমার পুকুর পাহারা দেবার জন্য রাখি। আমার কথা মতো ওরা পাহারা দেওয়ার সময় একটা ভয়ঙ্কর জিনিস দেখে। ওরা নাকি দেখে কয়েকটা কালো কুচকুচে অবয়ব হঠাৎ করে পুকুরের উপর ভেসে ওঠে আর মাছ চিবিয়ে চিবিয়ে খায়। এই কথাটা শোনার পর আমি বিশ্বাস করিনি, তাই পরের রাতে আমি দূর থেকে লুকিয়ে লুকিয়ে সেই একই জিনিস দেখি। আমার পুকুরে আসলে সমস্যা আছে। আপনি তো কবিরাজ, চারিদিকে আপনার ভালো নাম ডাক, আপনি যদি যেতেন আমার সাথে। সেই লোকটার কথায় দাদা বলেন, এখন তো দিনের বেলা ওখানে গিয়ে তেমন একটা লাভ হবে না, আপনি চলে যান, আমি আজ সন্ধ্যায় যাব আপনার বাড়িতে। দাদার কথায় সেই লোকটা চলে যায়। উনি চলে যাবার পর জলিল দাদা পরীকে জিজ্ঞাসা করেন ওই লোকের পুকুরের বিষয়ে। দাদার কথায় পরী বললেন, হ্যাঁ, ওনার পুকুরে সমস্যা আছে। উনি যে জায়গায় পুকুর খনন করেছে ওই জায়গাটা আগে ছিল জঙ্গল। সেখানে অনেক আগে থেকে একটা জিনপুরীর বসবাস ছিল। ওদের থাকার জায়গায় পুকুর খনন করায় ওরা সেই পুকুরে থাকে আর মাছ ধরে ধরে খায়। পরীর কথা দাদা বলেন, তো এখন কি করব? আমি তো ওনাকে কথা দিলাম সন্ধ্যায় যাবো ওদের বাড়িতে। আপনি যাবেন যান, আপনি গিয়ে হয়তো ওই জিন পরিবারকে সেই পুকুর থেকে তাড়িয়ে দিবেন আমার সাহায্যে, এতেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হতে পারে আপনার, কারণ ওই জিন পরিবারকে সেখান থেকে তাড়ানোর ফলে ওরা আপনার উপর রেগে থাকবে আর যে কোনো সময় কিছু একটা করে ফেলবে। পরীর কথা দাদা বললেন, আমার কি করে সেটা পরে দেখা যাবে, আগে সমস্যার সমাধান করি। যাই হোক, সেদিন সন্ধ্যাবেলা জলিল দাদা ওই লোকটার বাড়িতে যান। ওখানে যাবার পর পুকুরটার চারপাশে ঘুরেও দেখেন। জলিল দাদা যখন পুকুরের চারিদিকে ঘুরছিলেন তখন ওনার মনে হচ্ছিল পুকুর থেকে অদৃশ্যভাবে কেউ যেন ওনার দিকে তাকিয়ে আছে। দাদা এসব নজরে না নিয়ে সেই লোকের বাড়িতে গিয়ে পুকুরে থাকা সেই জিন পরিবারকে হাজির করেন। সেই জিনদের হাজির করার পর ওরা বলে, আমরা এই জায়গায় থাকি অনেক বছর ধরে, আমি এই জায়গা ছেড়ে কোথাও যেতে পারবো না। ওদের কথায় জলিল দাদা পরীর সাহায্যে ওদের ইচ্ছের বিরুদ্ধে সেই পুকুর থেকে তাড়িয়ে দেন। নিজের ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক পুকুরটা ছেড়ে যাওয়ার সময় সেই জিন পরিবারের সবাই জলিল দাদাকে বলেন, কবিরাজ, আমাদের জোর করে তাড়ালি, তোকে আমরা দেখে নেব। কথাটা বলে ওরা চলে যায় সেই পুকুর ছেড়ে। জিনগুলো চলে যাওয়ার পর সেই লোকের বাড়ি থেকে জলিল দাদা নিজের বাড়ির দিকে রওনা করেন। বাড়ি থেকে আসার সময় দাদা সেই পরীকে বলেন, আচ্ছা পরী, তোমার নাম কি? তাদের কথা সেই পরী বলে, আমার নাম মরিয়ম। আমি মরিয়ম পরী। তোমার নামটা যেমন সুন্দর তুমিও তেমনই সুন্দর। যেন তোমাকে বন্দি করার কারণ কি? আমার না তোমাকে অনেক ভালো লাগে। কবিরাজ, ক্ষমতার জোরে অনেকেই অনেক কথা বলে, আপনি কি ভুলে যাচ্ছেন আমি জিন জাতি, আপনি মানুষ জাতি? তাতে কি, আমার তোমাকে ভালো লাগে এটা বললে কি অন্যায়? আমাকে বন্দি করে রাখাটা অন্যায়। এখনো সময় আছে, আমাকে ছেড়ে দিন। আমার ছোট দুটো সন্তান আছে, ওরা আমাকে ছাড়া কিভাবে থাকবে বলেন? মা হিসেবেও তো আমার কষ্ট হয় ওদের ছেড়ে থাকতে। এই বলে পরী কান্না করতে থাকে।
জলিল দাদার এতেও মন গলে না। উল্টো যত দিন যেতে থাকে ততই পরীর প্রেমে হাবুডুবু খেতে থাকে। শয়তানের ধোকায় কি না পরে বলেন, সব চায় শয়তানের ধোকা থেকে বেরিয়ে আসতে, কিন্তু জলিল দাদাই শয়তানের ধোকা থেকে বের হতে পারে না। দাদার একদিন শয়তানের বুদ্ধি ঢোকে আর জলিল দাদা তার ক্ষমতা প্রয়োগ করে নিজেকে কন্ট্রোল দিতে না পেরে সেই পরীর সাথে শারীরিক সম্পর্ক মানে সহবাস করে ফেলেন। এই কাজে পরী কিন্তু হাজারবার না করেছেন। পরী কোনোভাবেই রাজি ছিলেন না, কিন্তু পরী তো দাদার কাছে বন্দী। উনি তাই নিজের ইচ্ছার বিরুদ্ধে দাদার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এভাবে পরীকে ধরে রাখা, পরীটাকে দিয়ে জিন ভূত ছাড়ানোর মধ্য দিয়ে কেটে যায় কয়েকটা মাস। কয়েক মাস পর পরী জানতে পারে তার ছোট মেয়েটা অসুস্থ। মেয়েটার অসুস্থতার কথা শুনে পরী ছটফট করতে থাকে মেয়েটাকে দেখার জন্য, মেয়ের কাছে যাবার জন্য, কিন্তু জলিল পরীকে তার মেয়ের কাছে যেতে দেন না। জলিল দাদা পরীকে তার কাছে ধরে রাখে। পরী তার পরিবারের তার মেয়ের কাছে ফিরে যাবার জন্য অনেক কান্না করে, কিন্তু দাদা কোনোভাবেই যেতে দেন না। এভাবে আরো কয়েকটা দিন চলে যাওয়ার পর পরী জানতে পারেন তার ছোট মেয়েটা মারা গেছে। মেয়ে মারা যাবার কথা শুনে মরিয়ম পরী তো পাগলের মতো হয়ে যায়, অনেক কান্না করতে থাকে। এটা দেখে জলিল দাদা পরীকে বলে তার মেয়ের কাছে যাওয়ার অনুমতি দেন, কিন্তু একবারের জন্যও না। মেয়ে মারা গেছে ওকে দেখে ওর জানাজা শেষে আবার আসতে হবে এরকম একটা শর্তে পরীকে যেতে দেন। ছোট মেয়ের মৃত লাশটা দেখে পরী চলে যায় তার মেয়ের কাছে, আর মৃত মেয়েটাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। যখন মা বাবা মারা যায়